নমস্কার, F2S চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই মাল্টিটাস্কিং নিয়োগের যে ফর্ম ফিল আপ তার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিন। ক্লাস 10 পাসের অবশ্যই একটি খুবই ভালো চাকরি এবং এর পরীক্ষার দিনও কিন্তু দেওয়া হচ্ছে আগামী জুলাই মাসে। তো গত বছরের যে পরীক্ষায় অঙ্কর যে প্রশ্নগুলো এসেছিল সে প্রশ্নগুলির সমাধান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। প্রত্যেকটা শিফটে অঙ্কের 25টি করে প্রশ্ন এসেছে, কিন্তু আমি এই ভিডিওতে 10টি অঙ্ক নিয়ে এসেছি। এই কারণে যে 25টা অঙ্ক যদি একবারে ভিডিও বানায় তাহলে সেই ভিডিওর যে লেন্থটা সেটা অনেকটা বেশি হয়ে যাবে। তো আসুন প্রথম অঙ্কটা দেখা যাক। দেখো, প্রথম অঙ্কটাতে কি বলা হয়েছে, এ ট্রাভেলস 15 কিলোমিটার উইথ আ স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার। হি ট্রাভেলস অ্যানাদার 25 কিলোমিটার উইথ আ স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ হিজ অ্যাভারেজ স্পিড অফ ফর এন্টায়ার জার্নি? একজন আছে যে 15 কিলোমিটার যাচ্ছে কত গতিবেগে? 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, অর্থাৎ 30 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং সে আরও 25 কিলোমিটার যাচ্ছে আবার 10 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই টোটাল যে জার্নিটা তার অ্যাভারেজ স্পিড বের করতে হবে। তো প্রথমে আগে অ্যাভারেজ স্পিড বের করার যে ফর্মুলা সেটা আমাকে জানতে হবে। অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে টাইম কি করে বের করে। তো টাইম বের করা হয় ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমরা টাইম পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে সাজাচ্ছি দেখো, যে টোটাল ডিস্টেন্স প্রথমে লিখেছি টোটাল ডিস্টেন্স কত? প্রথমে হচ্ছে 15 কিলোমিটার আর পরে হচ্ছে 25 কিলোমিটার, তাই 15 প্লাস 25 লিখেছি, ডিভাইডেড বাই টোটাল টাইম। এবার টাইমটা তো অঙ্কে দেওয়া নেই, টাইমটাও আমাকে বের করতে হবে। তো টাইম বের করার ফর্মুলাটা তো একটু আগেই বললাম, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথমে ডিস্টেন্স ছিল 15 আর স্পিড ছিল 30, অর্থাৎ 15/30 প্লাস পরের ডিস্টেন্সটা ছিল 25 আর স্পিডটা ছিল 10 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়, তাহলে 25/10। সলভ করলে কি বেরোচ্ছে? ওপরে হচ্ছে 40, নিচে হচ্ছে কাটাকুটি করলে প্রথমে বেরোবে 0.5 আর তারপরে যেটা রয়েছে সেটাতে 2.5 যোগ করলে 3, তাহলে 40/3 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কটা দেখে নেব। এখানে বলা হয়েছে ইফ P/Q সমান সমান দেওয়া আছে 5:2, দেন 2P-3Q is to 3P-5Q এর ভ্যালু কত? খুব সহজ সরল অঙ্ক। P/Qটাকে আমি লিখে নিচ্ছি P/Q। তাহলে কি হয়ে গেল? P/Q সমান সমান 5/2। এবার যেখানে P এর ভ্যালু, P আর Q রয়েছে তার ভ্যালুগুলো বসিয়ে দাও। P এর জায়গায় লিখবে 5 আর Q এর জায়গায় লিখবে 2। P আর Q এর ভ্যালুগুলো বসালে, সলভ করলে, কাটাকুটি করলে দেখো 4:5 অ্যান্সার বেরোবে। লাস্ট MTS পরীক্ষাটা হয়েছিল 2019 সালে, আর এই কোয়েশ্চেনগুলো এসেছে 2019 সালের 2রা আগস্টের ফার্স্ট শিফটে। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা দেখে নিই। এই অঙ্কটা দেখো কি বলেছে, দ্য টেবিল গিভেন বিলো প্রেজেন্টস দ্য নাম্বার অফ books on different subjects kept on the separate shelves. Subjects with odd and even numbers are of arts and science respectively. বলছে নিচে একটা টেবিল দেওয়া আছে, এখানে প্রত্যেকটা সেলফে আলাদা আলাদা সাবজেক্টের বই রাখা রয়েছে, সাবজেক্ট লেখা রয়েছে আর নাম্বার অফ বুকস দেওয়া আছে টেবিলটাতে। এর মধ্যে বলা আছে যে আর্টস আর সায়েন্সের সাবজেক্ট আছে কোনটাতে, যে সাবজেক্টগুলোর নাম্বার রয়েছে অড অর্থাৎ বিজোড় সংখ্যা সেটা হচ্ছে আর্টসের সাবজেক্ট, আর যেটা ইভেন রয়েছে সেটা হচ্ছে সায়েন্স গ্রুপের সাবজেক্ট। ইভেন মানে হচ্ছে ইভেন নাম্বার হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ যেটা 2 দিয়ে ভাগ করা যায়। কিন্তু প্রশ্ন কি জিজ্ঞেস করেছে দেখো, প্রশ্ন জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ বুকস
অফ S1 অর্থাৎ সাবজেক্ট 1-এর যে বইয়ের সংখ্যা রয়েছে তার, এবং দ্য অ্যাভারেজ নাম্বার অফ বুকস পার সাবজেক্ট, অ্যাভারেজ নাম্বার অফ বুকসের রেশিও জানতে চেয়েছে। তো এই আর্টস সায়েন্স এই সমস্ত কোনো কিছুই কাজে লাগবে না, কোনো কিছুই আমার দরকার নেই। খালি কি করব, S1-এর সাথে মোট যে নাম্বার অফ বুকস রয়েছে তার গড় বের করব। দেখো তাই করেছি আমি, S1 = S1 প্লাস ডট 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 প্লাস S7, অর্থাৎ 7টা সাবজেক্ট আছে, এই যে S1 S2 S3 দিয়ে দেখতে পাচ্ছ। তো এটা টোটাল যোগ করলে হবে আমার 238 এবং 7 দিয়ে ভাগ করলে হবে 34। মোট সংখ্যাকে যতগুলো বই রয়েছে, মানে যত ধরনের সাবজেক্ট রয়েছে সেটাকে দিয়ে ভাগ করলে আমি অ্যাভারেজটা পাবো, অর্থাৎ গড় পাবো। তাহলে আমার যে ইকুয়েশনটা দাঁড়াবে 26:34, এবং এটাকে কাটাকুটি করে ছোট করলে অ্যান্সার হয়ে যাবে 13:17। এই ধরনেরই কিন্তু অঙ্ক এসএসসি এমটিএসে আসে। এটা গত বছরের প্রশ্ন, কোনো ফেক নয়। তোমরা টেলিগ্রামে অথবা নেট থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডাউনলোড করলেই দেখতে পাবে এই অঙ্কগুলোই এসেছে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। What will be the compound interest on a sum of 1200 for 2 years at the rate of 20% per annum when the interest is compound yearly? একটা সাম রয়েছে 1200 টাকা, তার ওপর বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ জটিল সুদ, তার রেট অফ পার্সেন্টেজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 20%, শতকরা 20 হারে, আর সময় দেওয়া আছে 2 বছর, আর কম্পাউন্ড হচ্ছে ইয়ারলি অর্থাৎ বার্ষিক হারে। তো আমার কাছে জানতে চেয়েছে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে। তো আমি এখানে কি করব, দেখো প্রথমে পি লিখেছি প্রিন্সিপাল, আর তারপরে লিখেছি পি প্লাস আই, অর্থাৎ ইন্টারেস্টটা অ্যাড করে, সুদের সাথে আসল যোগ করে। তো আমি 100 টাকা সুদ ধরেছি, আর 20% যেহেতু ইন্টারেস্ট রয়েছে তাই 120 করেছি হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাই 100 আর 120 লিখেছি। তারপর সেটাকে কাটাকুটি করে লিখেছি 5 আর 6। এইবার এখানে যেহেতু বলা হয়েছে যে 2 বছর, তাই আমি স্কোয়ার করেছি। স্কোয়ার করে কি হয়েছে, প্রিন্সিপালটা হয়ে গেছে 25, আর প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সেটা হয়ে গেছে 36। তাহলে আমাকে বলো যে সুদ যুক্ত আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করি তাহলে তো সুদটা পাবো। এই ক্ষেত্রে 36 থেকে 25 বিয়োগ করছি, আমার বেরোচ্ছে 11 একক। এটাই হচ্ছে আমার সুদের পরিমাণ, কিন্তু সুদের পরিমাণ তো 11 নয়, এটা হচ্ছে একক হচ্ছে 11। এইবার এখানে দেখো যেটা দেওয়া আছে যে সাম অর্থাৎ যে আসল প্রিন্সিপালটা সেটা কত ছিল 1200, কিন্তু আমি 100 ধরে অঙ্কটা করেছিলাম, তাই তো। তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল হচ্ছে 25, এই 25 এককের ভ্যালুটা হয়ে যাচ্ছে 1200। তাহলে 1 এককের ভ্যালু কত আর 11 এককের ভ্যালু কত? অ্যান্সার বেরোচ্ছে দেখো 528। দেখো পাশে সলভ করা আছে। যারা এই বছর এই পরীক্ষাতে প্রথমবার বসছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি ধরনের অঙ্ক এসেছে সেটা একবার যদি দেখে নেওয়া যায়, আর শুধু প্রশ্ন নয় তার সলভটা, তো তাহলে খুবই সুবিধা হয়। পরের প্রশ্নে চলে যাই আমরা। দেখো এখানে বলা হয়েছে দ্য সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ এটা একটা সরল সুদের অঙ্ক। দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম for a certain number years same as the rate percentage of the interest is equal to the sum itself, অর্থাৎ যেটা সাম মানে প্রিন্সিপাল সেটা যা ইন্টারেস্টের হার যেটা সেটাও একই, এবং যেটা সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট যেটা বেরোচ্ছে সেটাও সেম। তো আমি কি করেছি এখানে বলে দিই যে আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে PTR/100, পাশে লিখেছি। আর প্রত্যেকটাকে আমি কি ধরে নিয়েছি, এক্স।
তো সলভটা দেখলেই তোমরা বুঝতে পারবে, দেখো একটা এক্স আর একটা এক্স কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 100 ইজিক্যাল টু এক্স স্কোয়ার। এবার এক্সটা যখন আমি শুধু লিখছি তখন সেটা কি হয়ে যাচ্ছে 100 রুট হয়ে যাচ্ছে, রুট ওভার 100 হয়ে গেল, যেটা সলভ করলে বেরোচ্ছে 10। তো আমার কাছে জানতে চেয়েছে দ্য নাম্বার অফ ইয়ার্স, তো নাম্বার অফ ইয়ার্স কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 10। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। সলভগুলো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে নিজের মতামত জানাবে। এই অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক, এই কারণে যে সচরাচর যে কোনো পাইপের যে অঙ্ক থাকে সেখানে অন্য একটা পাইপ কত ঘন্টায় সেটা পাইপটা ট্যাঙ্কিটা ভর্তি করতে পারে বা খালি করতে পারে, এই প্রশ্নই করা হয়। কিন্তু এখানে কি করা হয়েছে প্রশ্নটা একটু দেখে নিই। বলা হচ্ছে পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স। একটা পাইপ রয়েছে যেটা এ 6 ঘন্টায় একটা চৌবাচ্চা ভর্তি করতে পারে। পাইপ বি ক্যান ফিল দ্য সেম ট্যাঙ্ক ইন 8 আওয়ার্স। ওই একই চৌবাচ্চাটা আরেকটা পাইপ রয়েছে সেটা ভর্তি করতে পারে 8 ঘন্টায়। আর পাইপ এ বি সি একসাথে ওই সেম চৌবাচ্চাটাই ভর্তি করে 12 ঘন্টায়। তাহলে দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু ফর পাইপ সি। এখানে প্রশ্নটা বলা হয়েছে যে নিচের যে অপশানগুলো দেওয়া ছিল, আমি অপশানগুলো লিখিনি, 4টে অপশান দেওয়া ছিল, তার মধ্যে কোন স্টেটমেন্টটা কোন অপশানটা পি এর জন্য সঠিক। এখানে কিন্তু বলা নেই যে পি, এখানে কিন্তু জিজ্ঞেস করেনি যে সি যেটা বলছে যে কতক্ষণে সময়ে ভর্তি করবে বা কি করবে সেটা কিন্তু বলা নেই। এখানে বলেছে সি এর যে স্টেটমেন্টটা সেটা কোনটা ট্রু। তো সলভ করে কি করে করব দেখি। সি এর যেহেতু অ্যান্সার বের করতে বলেছে তো আমাকে সি এর ভ্যালু বের করতে হবে, যে সি ভর্তি করছে বা খালি করছে যাই করছে কিনা সেটা কি করে বের করব। দেখো প্রথমে এ আর বি একসঙ্গে কত সময় সেই চৌবাচ্চাটা ভর্তি করে সেটা আমি বের করব। কি করে করব, দেখো এ আর বি এর লসাগু করেছি, যে 6 আওয়ার্স আর 8 আওয়ার্স রয়েছে, তো 6 ঘন্টা আর 8 ঘন্টা লসাগু করলে যেটা বেরোবে সেটা হচ্ছে 24। এইবার 6 দিয়ে 24কে ভাগ করে আমি লিখেছি 4, আর 8 দিয়ে 24কে ভাগ করে লিখেছি 3। এটা কি, কেন ভাগ করছি, প্রথমে দেখো লিখেছি আমি টাইম, ঠিক আছে, টাইম 6 ঘন্টা আর 8 ঘন্টা এটা হচ্ছে টাইম। টাইমটাকে আমি যে লসাগু করে 24 পেলাম এটা আমার হচ্ছে টোটাল ওয়ার্ক, অর্থাৎ মোট কাজ। এইবার আমি দেখো যেটা আবার নিচে ওয়ার্ক লিখেছি এটা হচ্ছে 1 ঘন্টায় করা কাজ, অর্থাৎ এ 1 ঘন্টায় করে 4 অংশ আর বি 1 ঘন্টায় করে 3 অংশ। আমি ভেঙে ভেঙে যতটা বলা যায় বোঝানো যায় চেষ্টা করছি, তারপরেও যদি কেউ বুঝতে না পারো অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট করো। তাহলে এ আর বি একসাথে 1 ঘন্টায় কতটা পরিমাণ কাজ করছে, 4 যুক্ত 3 7 হয়ে গেল। তাহলে এ আর বি একসাথে কত সময় লাগাবে, তো সেটা কি করে বের করব, 24 হচ্ছে টোটাল কাজ আর 1 ঘন্টায় কাজ করছে 7, তাহলে 24/7। তাহলে এ আর বি একসাথে ওই চৌবাচ্চাটি ভর্তি করে 24/7 ঘন্টায়, মিটে গেল। এরপরে আমি আসবো সি এরটা বের করব। তো কি করে বের করব, এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি এ প্লাস বি মাইনাস করি তবেই তো আমি সি এর ভ্যালুটা পেয়ে যাব। তো এ প্লাস বি প্লাস সি এরা একসাথে বলেছে 12 ঘন্টায় ফিল করে, আর এ প্লাস বি হচ্ছে 24/7 ঘন্টায়। আবার এদের লসাগু করব। এই ধরনের লসাগু তোমরা আগে করেছো কিনা আমি জানি না, যারা নতুন এই পরীক্ষা দিতে চলেছো বা ফর্ম ফিল আপ করে দিয়েছো অথবা ফর্ম ফিল আপ করবে, তো তাদের জন্য বলে রাখি যে এরকম যখন ভগ্নাংশ রয়েছে একটা আর একটা পূর্ণ সংখ্যা রয়েছে তার লসাগু কি হয়, উপরের যে সংখ্যা দুটো থাকবে সেটার লসাগু হবে, ঠিক আছে। তো একদিকে রয়েছে 12 আর একদিকে উপরে রয়েছে সংখ্যাটা 24, তো লসাগু আমার হয়ে যাবে কিন্তু সেই 24, ঠিক আছে। আবার 12 দিয়ে ডিভাইড করব, তো 12 দিয়ে ডিভাইড করলে আমি প্রথমে পাচ্ছি 2, আর এদিকে 24 ছিল, তো 24 দিয়ে 24কে ভাগ করলে পাবো 1, আর নিচে যে 7 রয়েছে সেটা দিয়ে আমাকে গুণ করে দিতে হবে, তাহলে গুণ করলে কি পেয়ে যাব 7। এইবার বোঝবার বিষয়টা আছে। দেখো
এই যে 2 আর 7 বেরোলো, এটা কি কাজের পরিমাণ? তো মানে এ বি সি এরা তিনজনে মিলে 1 ঘন্টায় কাজ করছে 2 অংশ, আর এ আর বি এরা মিলে 1 ঘন্টায় কাজ করছে 7 অংশ। এই জায়গাটাতেই বুঝতে হবে। কি বুঝতে হবে? তিনজনে মিলে যদি কাজ করে সেই কাজের পরিমাণটা বেশি হয়, না দুজনে মিলে যদি কাজ করে সেই কাজের পরিমাণটা বেশি হয়? এই জিনিসটা একটু বুঝতে হবে। একটা কাজ তিনজনে মিলে করছে সেম টাইমে, তো বেশি পরিমাণে করবে না কম পরিমাণে করবে? বেশি। 1 ঘন্টাতে এ আর বি মিলে করছে, আর 1 ঘন্টাতে এ বি সি তিনজনে মিলে করছে, বেশি হওয়ার কথা, কিন্তু এখানে উল্টো হয়ে রয়েছে। অর্থাৎ তিনজনে মিলে কাজ করছে যে অংশটা রয়েছে সেটা রয়েছে 2, আর দুজনে মিলে যে কাজ করছে সেই অংশটা বেরিয়েছে 7। তার মানে আমাকে এখানে বুঝতে হবে যে সি যে রয়েছে সে সেই চৌবাচ্চাটা ভর্তি করছে না, চৌবাচ্চাটা কি করছে? খালি করছে। বোঝা গেল কি গেল না? এইবার আমি কি করব? কি করে বের করব? ওই 7 থেকে 2 মাইনাস করব। আমরা তো আলটিমেট মাইনাস করতেই হবে, ঠিক আছে? তো এখানেও আমরা মাইনাস করব। মাইনাস করে কত পাবো? বেরোচ্ছে হচ্ছে 5। তাহলে সি এর যেটা ভ্যালু বের করব, যে সি কত ঘন্টায়, আমরা তো এটুকু বুঝে গেলাম যে সি চৌবাচ্চাটা খালি করছে, ভর্তি করছে না। তো এই যে 5 যেটা পেরলাম সেটা হচ্ছে 1 ঘন্টায় সি 5 অংশ খালি করে চৌবাচ্চাটা। তাহলে সি মোট যে চৌবাচ্চাটা রয়েছে সেটা খালি করবে কতক্ষণে? 24/5। এটাকে সলভ করলে বেরোবে 4 ঘন্টা 48 মিনিট। এখানে ভুল করে 12 মিনিট লেখা আছে, 4 গুণিত 12 এটা 48 মিনিট হয়ে যাবে। তো নিচে একটা অপশান দেওয়া ছিল যে সি 4 ঘন্টা 48 মিনিটে এই চৌবাচ্চাটি খালি করে। এই অপশানটা ঠিক হবে। দুটোই কিন্তু ছিল, হ্যাঁ, ভর্তি করে এটাও ছিল, আবার খালি করে। আমাকে এই জায়গাটা দেখে বুঝতে হবে যে সি চৌবাচ্চাটা ভর্তি করছে না খালি করছে, কারণ এখানে কিন্তু বলা নেই। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাচ্ছি। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 320 এ ম্যান ইনকার্স এ লস অফ 20%। অর্থাৎ একজন মানুষ যে 320 টাকায় কোনো দ্রব্য বিক্রি করে তার লস হচ্ছে, অর্থাৎ ক্ষতি হচ্ছে 20%। হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস? বিক্রয় মূল্যটা কত হলে সে 20% গেইন করতে পারবে, অর্থাৎ 20% লাভ করতে পারবে। এখানে সলভটাতে দেখো আমি কি করেছি, 320 ইন্টু 120/80 লিখে আমি অ্যান্সার বের করে দিয়েছি 480। কিন্তু এটা দেখলে প্রথমবার যে দেখছে, ঠিক আছে, সে কিছুই বুঝতে পারবে না। তাহলে তার জন্য কি কি জানতে হবে? দুটো জিনিস জানতে হবে। প্রথমত জানতে হবে যে সেল প্রাইস, অর্থাৎ সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে এবং প্রথমে দেওয়া আছে লস, তাই বিক্রয় মূল্য আর লস বা ক্ষতি যদি দেওয়া থাকে তাহলে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কি করে বের করতে হয়। তো জিনিসটার আগে ক্রয় মূল্য আমি বের করব। তো ফর্মুলাটা দেখো দিয়ে দিয়েছি, সিপি ইজ ইকুয়াল টু এসপি ইন্টু 100/100 মাইনাস লস পার্সেন্টেজ, অর্থাৎ 320 ইন্টু 100/80। এটা সলভ করলে প্রথমে বেরোবে কস্ট প্রাইসটা। কস্ট প্রাইস যখন বেরোবে তারপরে আমি আবার সেখান থেকে সেল প্রাইস বের করব। কিভাবে? দেখো আরেকটা ফর্মুলাই পাশে লিখে দিয়েছি, যে সেল প্রাইস বেরোবে সিপি ইন্টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। এখানে দেখো প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে বা গেন দেওয়া আছে, ঠিক আছে, তো প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100। তো এই দুটোকে যখন তোমরা সলভ করবে আলাদা আলাদা করে, তো এসপি অর্থাৎ সেলিং প্রাইস যা বিক্রয় মূল্য তোমাদের 480 টাকায় বেরোবে। আমি এই দুটোকে কম্বাইন করে একসাথে সলভটা করেছি। যখন তোমরা একদম প্রথমবার যখন করছো অঙ্কটা, তোমরা আলাদা আলাদা করেই করবে। যখন জিনিসটা বুঝে যাবে তখন দেখবে কি করে উপরে 120 অর্থাৎ যেটা প্রফিট আর নিচে যেটা লস হচ্ছে, অর্থাৎ 100 থেকে 20 মাইনাস করলে যে লস হচ্ছে 80, কিভাবে অঙ্কটা একবারে সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো পরের অঙ্কটা দেখা যাক। এই অঙ্কটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ কি এই ধরনের অঙ্ক সচরাচর পরীক্ষায় দেখলে মনে হয় যে এই অঙ্কটা করবো না, মানে এই অঙ্কর দিকে তাকাবোই না, কি সব দিয়েছে। ঠিক আছে,
কিন্তু প্রসেস যদি জানা থাকে খুবই ইজি। আর আরও একটা কথা বলছি যে এখানে যে সলভটা এত বড় দেখে লাগছে, এটা কিন্তু বোঝানোর জন্য এতগুলো স্টেপ বাই স্টেপ করা হয়েছে। হ্যাঁ, তোমরা যখন বুঝে যাবে, তো পরীক্ষায় যখন করবে বা ঘরে নিজেরা বুঝে যাওয়ার পরে যখন করবে, এতগুলো স্টেপ করতে হবে না, এর থেকে কম স্টেপে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কিন্তু প্রথমবার বুঝবার জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি করেছি। অঙ্কটা কী দিয়েছে একটু দেখি। বলা হচ্ছে 0.1% অফ 1.728 into 10 to the power 6 spherical droplets of water, each of diameter 2 millimeter, coalesce to form a spherical bubble. What is the diameter ব্র্যাকেটে রয়েছে in centimeter of the bubble? কি বলেছে? বলা হয়েছে 0.1% অফ 1.728 into 10 to the power 6 এতগুলো স্ফেরিক্যাল ড্রপলেটস আছে। স্ফেরিক্যাল মানে গোলাকার, হ্যাঁ, গোলক আকারের ড্রপলেটস, জলবিন্দু রয়েছে, এবং প্রত্যেকটার ডায়ামিটার অর্থাৎ ব্যাস হচ্ছে 2 মিলিমিটার। এটাকে মিলিয়ে একটা স্ফেরিক্যাল বাবল অর্থাৎ একটা গোলকাকার বাবল তৈরি করবে। তো তার ডায়ামিটারটা সেন্টিমিটারে কত হবে, এই হচ্ছে অঙ্ক। বাপরে, মানে দেখেই মনে হচ্ছে যে কী সব দিয়ে দিয়েছে, কী সব দেয়নি অ্যাকচুয়ালি, খুবই ইজি। তো আমি প্রথম লাইনটাতে আগে ইকুয়েশনটাকে সাজিয়েছি। প্রথমত এখানে যেই সূত্রটা প্রথম কথা জানতে হবে সেটা হচ্ছে গোলক আকারের বা গোলকাকৃতির ড্রপলেটস বা যে স্ফিয়ার বা গোলকের আয়তনের ফর্মুলাটা কি। তো গোলকের আয়তন বা ভলিউম অফ স্ফিয়ার এর ফর্মুলা হচ্ছে 4/3 ইন্টু পাই আর কিউব। ঠিক আছে, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। আর হচ্ছে ব্যাসার্ধ। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডায়ামিটার অর্থাৎ ব্যাস। তো ব্যাস থেকে আমি প্রথমে ব্যাসার্ধটা দেখো বের করে নিয়েছি, ডি ইকুয়াল টু 2 mm লিখেছি, আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই 2 দিয়ে ভাগ করে লিখেছি 1 মিলিমিটার। কিন্তু অ্যান্সারটা আমাদের চেয়েছে সেন্টিমিটারে, আর এটা দেওয়া আছে মিলিমিটারে। তো সেন্টিমিটার থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে 10 দিয়ে ভাগ করতে হয়। তা আমি লিখেছি কি 1/10 সেন্টিমিটার। এতটুকু বোঝা গেছে। এরপরে মূল অঙ্কটাতে ফিরে আসি। দেখো সাজিয়েছি আমি লেখাটাকে 0.1%। 0.1% মানে হচ্ছে 0.1/100। কোনো পার্সেন্টেজ যদি 5%, 6% থাকে, তার মানে সেটা 5/100, 6/100, তাই তো। ইন্টু অফ বলা আছে না, অফ, তো ইন্টু করেছি 1.728 ইন্টু 10 to the power 6। এগুলো হচ্ছে, এতটা হচ্ছে স্ফেরিক্যাল ড্রপলেটসের পরিমাণটা, মানে যতগুলো আছে আর কি, ইন্টু ভলিউমটা করেছি, অর্থাৎ একটা স্ফেরিক্যাল ড্রপলেটের আয়তন কত হয়। তো 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। তো আর এর ভ্যালু তো আমরা বের করলাম 1/10। তো 1/10 তার হোল কিউব লিখেছি, সমান চিহ্ন দিয়ে লিখেছি 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। আবার সমান কেন লিখলাম, কারণ নতুন যে বাবেলটা তৈরি করছি সেটাও তো একটা স্ফেরিক্যাল বাবেল, ঠিক আছে, সেটাও একটা গোলক আকৃতি বাবেল। তো এখানে প্রথমেই দেখো 4/3 দুদিকে আছে, এটা কেটে দিয়েছি, পাই দুটোই কেটে দিয়েছি। এরপর থার্ড লাইনটা দেখো ভালো করে। প্রথমে আমি পার্সেন্টেজের জন্য নিচে 100 লিখেছিলাম, এরপরে আমি পয়েন্টটাকে উঠাচ্ছি। তো পয়েন্ট যেহেতু উঠছে, নিচে আরেকটা শূন্য আসবে। তো এখানে হয়ে গেছে 1/1000 ইন্টু লিখেছি 1.728 ইন্টু 10 to the power 6 ইন্টু ওই 4/3 আর পাই তো কাটাকুটি হয়ে গেছে। তাহলে কি পড়ে আছে আমার কাছে, 1/10 তার হোল কিউব ইজ ইকুয়াল টু আর কিউব। এতটা আশা করি বোঝা গেছে। এরপরে দেখো এখানে 1000টাকে আমি লিখতে পারি 10 to the power কিউব। 1000টাকে আমি তো লিখতেই পারি যে 10 to the power কিউব। তো 10 to the power কিউব লিখেছি। আর উপরে দেখো আমার কাছে দেওয়া আছে 10 to the power 6। এই দুটো যদি কাটাকুটি করি তাহলে আমরা জানি যদি বেস সেম থাকে তাহলে ভাগ করার সময় পাওয়ার মাইনাস হয়ে যায়।
আমাদের এখানে বেস হচ্ছে 10 আর পাওয়ার রয়েছে 6 আর 3, তাহলে ভাগ করছি, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 6 থেকে 3 গেলে কী পড়ে থাকবে 3, তাহলে কি হয়ে গেল 1.723 ইন্টু 10³ হয়ে গেল। এইবার যে ব্র্যাকেটের মধ্যে 1/10³ ছিল সেটাকে বাইরে বের করে লিখছি 1/10³ তো আবার দেখো 10³ আর 10³ এই দুটো কেটে গেল, তাহলে ফাইনালি আমাদের কাছে পড়ে থাকছে 1.728 = r³। এবার আবার পয়েন্টটাকে উঠাচ্ছি, নিচে লিখলাম 1000, যেহেতু 3টে ঘরের আগে দশমিক আছে তাই একের পিঠে 3টে শূন্য বসলো, এগুলো আমরা ছোটো বয়সে শিখেছি। এইবার দেখো 1000 যেটা লেখা রয়েছে সেটা 10³ তো আমরা জানি, এর একটু আগেও করলাম যে 1000কে 10³ করেছি, কিন্তু 1728 এটা কার কিউব? এটা হচ্ছে 12 তাই 12/10 হোল কিউব লিখলাম = দিয়ে আর এর কিউব। এবার কিউব কেটে গেল, তাহলে আমার কাছে কি পড়ে থাকলো r = 12/10, এটাকে সমাধান করলে কি পাওয়া যায় 1.2, ঠিক? তো আর এর ভ্যালু বেরোলো 1.2, আর হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এটার মান তো চায়নি, আমাদের কাছে চেয়েছে ডায়ামিটার অর্থাৎ ব্যাসের মান। তো আবার এটাকে কি করব 2 দিয়ে গুণ করে দেবো, তো 1.2কে 2 দিয়ে গুণ করলে অ্যান্সার বেরোবে 2.4। অঙ্কটা বোঝা গেছে আশা করি, আমি বোঝাতে পেরেছি। যদি অসুবিধা হয় তাহলে অঙ্কটা এটার নাম্বার হচ্ছে 8 নম্বরের অঙ্ক, কমেন্ট সেকশানে 8 নম্বর দিয়ে তোমরা কিন্তু বলতে পারো যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। বলা হয়েছে দ্য রেশিও অফ মান্থলি ইনকামস অফ পবন অ্যান্ড সুনীল, দুজনের নাম দিয়েছে পবন অ্যান্ড সুনীল, এদের মাসিক ইনকামের অর্থাৎ আয়ের রেশিও দেওয়া আছে 4:3, অ্যান্ড দ্য রেশিও অফ মান্থলি এক্সপেন্ডিচার, এবং মাসের যা খরচা তার অনুপাত দেওয়া আছে 3:2। ইফ পবন অ্যান্ড সুনীল সেভ, অর্থাৎ এরা সঞ্চয় করে, পবন সঞ্চয় করছে 4000 টাকা এবং সুনীল যদি সঞ্চয় করে 6000 টাকা তাহলে পার মান্থ, তাহলে বলছে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য সাম অফ দেয়ার মান্থলি ইনকাম, তারা মাসে মোট কত ইনকাম করে। তো এখানে ইনকামের রেশিওতে আমি যে সাধারণ গুণিতক যেটা ধরা হতো সেটা আমি এক্স ধরে নিয়েছি, আর এখানে এক্সপেন্ডিচার যেটা রয়েছে সেখানে আমি ওয়াই ধরে নিয়েছি। তাহলে পাওয়ানের যে ইনকাম সেটা হয়ে যাচ্ছে 4x, আর সুনীলের ইনকাম হয়ে যাচ্ছে 3x, আর পাওয়ানের দেখো এক্সপেন্ডিচার হয়ে গেল 3y, আর সুনীলের এক্সপেন্ডিচার হয়ে গেল 2y। তো আমরা জানি ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচার বাদ দিই, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই তো সঞ্চয়। তো সেটাই আমি দেখো ইকুয়েশনে লিখেছি 4x - 3y = 4000, আর 3x - 2y = 6000। তো এখানে আমাদের বার করতে হবে যে মান্থলি ইনকাম কত, তাহলে ওয়াইটা তো হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার, তো ওয়াই এর ভ্যালু আমাদের বের করতে হবে না, তা ওয়াইটাকে আমরা বাদ দিয়ে দেবো। তো ওয়াইকে বাদ দেবো কী করে, দেখো নিচে যে ওয়াই রয়েছে 2y আর উপরে রয়েছে 3y, তো উপরের সাথে আমি সবগুলোর সাথে 2 গুণ করছি আর নিচের সাথে 3 গুণ করছি। তো এটা সলভ করলে দেখো এক্সের ভ্যালু বেরোচ্ছে 10,000, তো তাদের টোটাল ইনকাম ছিল 4x আর 3x 7x, তাহলে 7 × 10,000 হয়ে যাচ্ছে 70,000। ঠিক আছে, এটা হচ্ছে আজকে লাস্ট অঙ্ক, আর এই অঙ্কটা কিন্তু আমি সলভ করিনি, এই অঙ্কটা তোমরা সলভ করো, সলভ করে বলো যে তোমাদের অ্যান্সার কত বেরোচ্ছে। ঠিক আছে, আচ্ছা কোন পদ্ধতিতে করবে, সরল বা সিম্পলিফিকেশনের অঙ্ক তোমরা জানো, বদমাস যে BODMAS বদমাস যে রুলটা আছে, যে নিয়মটা আছে, ফার্স্টে ব্র্যাকেটের কাজ হয়, তারপরে অফ, তারপরে হচ্ছে ডিভাইড অর্থাৎ ভাগ, তারপর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, তারপর হচ্ছে অ্যাডিশন অর্থাৎ যোগ, এবং তারপর হচ্ছে সাবস্ট্রাকশন বিয়োগ, এই পদ্ধতিতে হয়। তো তোমরা করো অঙ্কটা, করে জানাও কমেন্ট সেকশানে যে তোমাদের 10 নম্বরের অঙ্কর অ্যান্সার কত আসছে, তারপরে আমি তোমাদের সেই বুঝে রিপ্লাই দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে দেবে, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও। ধন্যবাদ।